আর এই টেরাটোজোস্পার্মিয়া আসলে কেন হয়ে থাকে? টেরাটোজোস্পার্মিয়া হওয়ার একদম কমন কিছু বিষয় আমরা সবসময় আলোচনা করি, যেটা হলো একদম বর্তমান প্রেক্ষাপটে পরিবেশগত কারণটাকে আমরা একটু বড় করে দেখি। যেমন আমাদের চতুর্পাশে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি কিন্তু আমরা প্রতিনিয়ত খেয়ে ফেলতেছি, এবং কি সেটা বিভিন্ন রকম কীটনাশক কিন্তু আমরা খাচ্ছি। তো এই যে কীটনাশক বা বিভিন্ন রকম রাসায়নিক টক্সিন গুলা যে আমরা নিচ্ছি, ইভেন কি আমরা যদি প্রতিনিয়ত বিভিন্ন রকম ওষুধ সেবন করে থাকি, সে ধরনের ওষুধটা যদি দীর্ঘদিন হয়ে থাকে, সে ধরনের ওষুধ থেকেও একটা নেগেটিভ ফিডব্যাক আসতেছে। এরপর কিছু জেনেটিক কজ আছে, হরমোনাল কিছু পরিবর্তন আছে, অর্থাৎ আমাদের টেস্টোস্টেরন হরমোন বা আদার্স কিছু হরমোন অথবা আমাদের থাইরয়েড হরমোনটা, এগুলারও কিন্তু একটা বড় ধরনের প্রভাব রয়েছে সেখানে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আমরুল হাসান জাভেদ, রেজিস্ট্রার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সাবেক অধ্যক্ষ রওশন জাহান ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, লক্ষ্মীপুর। পুরুষ বন্ধ্যাত্বের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এবং প্রতিনিয়ত পুরুষ বন্ধ্যাত্ব, মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি পেশেন্টগুলো আমরা হ্যান্ডেল করতেছি। তো সেই ক্ষেত্রে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে যে কমন কিছু বিষয় বা কমন কজ নিয়ে যে পেশেন্টরা আসতেছেন, তো এগুলা নিয়ে আমি মাঝে মধ্যেই দুই একটা ভিডিও করি। আর অনেকের এখানে অনেক জিজ্ঞাসা থাকে, আপনাদের অনেক কোশ্চেন থাকে, এই ধরনের একটা প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমি আসলে বাবা হতে পারবো কিনা, কনসেপ্ট করবো কিনা, এই ধরনের কিছু জিজ্ঞাসা থাকে। বেসিক্যালি আমি আমার ততবহল কিছু ভিডিও করার চেষ্টা করি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হলো টেরাটোজোস্পার্মিয়া। এর আগে আমি আর একটা ভিডিও করেছিলাম এস্থেনোজোস্পার্মিয়া। তো আবার কিছু পেশেন্ট দেখতেছি ওলিগো এস্থেনোজো টেরাটোজোস্পার্মিয়া একসাথে কম্বাইন্ডলি। সেটাও কেন হয় সেটা হয়তো আমরা আরেকটা ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আজকে টেরাটোজোস্পার্মিয়া নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে তারা বাবা হতে পারবেন কিনা। প্রথম উত্তর হলো, যদি আপনি এটা ট্রিটমেন্ট না করেন, কারো যদি এই ধরনের প্রবলেম থাকে, তাহলে আপনার বাবা হতে পারবেন না। আর সেক্ষেত্রে আপনার স্পার্ম কাউন্ট কত থাকলো সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা ম্যাটার করে না। আর সেক্ষেত্রে যদি আপনি বাবা হতে চান, বা আপনার যদি মনে করেন যে না, আপনার বাবা হওয়ার জন্য আপনি ট্রাই করতেছেন, তাহলে আপনার যে প্রবলেমটা টেরাটোজোস্পার্মিয়া, যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, সেটাকে অবশ্যই সল্ট আউট করতে হবে। এটা আসলে কেন হচ্ছে? টেরাটোজোস্পার্মিয়াটা কি আসলে? টেরাটোজোস্পার্মিয়া বেসিক্যালি হলো যে আমাদের স্পার্ম আছে, স্পার্ম গুলোর গাঠনিক যে পরিবর্তন আসে, এই পরিবর্তনটা মিউটেশন বা স্পার্মের গঠনগত যেই পরিবর্তন হয়, এটার আকৃতি যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাকে আমরা টেরাটোজোস্পার্মিয়া বলি। আর এই টেরাটোজোস্পার্মিয়া আসলে কেন হয়ে থাকে? টেরাটোজোস্পার্মিয়া হওয়ার একদম কমন কিছু বিষয় আমরা সবসময় আলোচনা করি, যেটা হলো একদম বর্তমান প্রেক্ষাপটে পরিবেশগত কারণটাকে আমরা একটু বড় করে দেখি। যেমন আমাদের চতুর্পাশে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি কিন্তু আমরা প্রতিনিয়ত খেয়ে ফেলতেছি, এবং কি সেটা বিভিন্ন রকম কীটনাশক কিন্তু আমরা খাচ্ছি। তো এই যে কীটনাশক বা বিভিন্ন রকম রাসায়নিক টক্সিন গুলা যে আমরা নিচ্ছি, ইভেন কি আমরা যদি প্রতিনিয়ত বিভিন্ন রকম ওষুধ সেবন করে থাকি, সে ধরনের ওষুধটা যদি দীর্ঘদিন হয়ে থাকে, সে ধরনের ওষুধ থেকেও একটা নেগেটিভ ফিডব্যাক আসতেছে। এরপর কিছু জেনেটিক কজ আছে, হরমোনাল কিছু পরিবর্তন আছে, অর্থাৎ আমাদের টেস্টোস্টেরন হরমোন বা আদার্স কিছু হরমোন অথবা আমাদের থাইরয়েড হরমোনটা, এগুলারও কিন্তু একটা বড় ধরনের প্রভাব রয়েছে সেখানে। এটার পাশাপাশি আমাদের হাইপোগোনাডিজমের কথা আমরা একটা কথা বলি। এরপর আমাদের আরো কিছু ব্যাপার আছে, যেমন ডায়াবেটিক পেশেন্টদের যদি দীর্ঘদিন তার ডায়াবেটিক থাকে, এবং কি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো যে ইমব্যালেন্স ডায়েট, অর্থাৎ আমাদের খাবারটা যদি আমরা ঠিক মতো না খেতে পারি, অথবা আমাদের সুষম খাবারটা যদি আমরা ওইভাবে মেনটেন না করতে পারিও কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম গুলো হয়। তো এই যে টেরাটোজোস্পার্মিয়া হয়, বা আমাদের স্পার্ম এমনিতেই আমরা হয়তো মনে করি ওলিগো টেরাটোজোস্পার্মিয়া, অর্থাৎ এমনিতেই কম, এর ভিতরে আবার গঠনগত ত্রুটি। আর গঠনগত ত্রুটি নিয়ে কিন্তু আসলে কেউ কনসেপ্ট করতে পারবে না বা বাবা হতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে এটা যে নিউট্রিশনাল যে প্রবলেমটা হয় বা হরমোনাল যে প্রবলেমটা হয়, অথবা আমাদের বডিটাকে টক্সিন হয়ে যাওয়ার পরে যে প্রক্রিয়া হয়, সেখান থেকে উত্তরণ উপায়টা হলো বেসিক্যালি আমরা ডায়েটের পাশাপাশি আমরা কিছু ড্রাগ এবং কি আমাদের কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে ওভারকাম করতে পারবেন। বিশেষ করে যখন আমরা আমাদের বডিটাকে আমরা টক্সিন করে ফেলি, আমাদের বডিটা যদি আমরা ডিটক্সিফাইড না করতে পারি, আমাদের হেভি মেটালস বা টক্সিন এলিমেন্ট গুলো যদি বডি থেকে বের না করে দিতে পারি, আমাদের আসলে চিকিৎসা করে কোনো লাভ হবে না। আপনারা হয়তো বিভিন্ন ডাক্তার চেম্বার দৌড়াবেন, চিকিৎসা নেবেন, কিন্তু হয়তো মনে করবে যে না, এটা আমি যেটা অ্যাডভাইস করবো, একদম প্রথম অ্যাডভাইসটাই হলো, এটা যদি আপনি 100% মেনটেন করতে পারেন, আপনার পরিবেশগত সাইডে আপনার বা লাইফ স্টাইলটা যদি 100% মেনটেন করতে পারেন, ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু এই যে 100% যে আমি লাইফস্টাইল মেনটেনের কথা বলি, আসলে মেনটেনটা কিভাবে করবেন সেটার অ্যাডভাইসের জন্য হয়তো আমাদের চেম্বারে আসতে হয়, অথবা সেটার পাশাপাশি আমরা কিছু ন্যাচারাল ফুড দিয়ে বা ন্যাচারাল ড্রাগ দিয়ে আমরা সেটাকে
এটাকে ট্রাই করেছি একটু নিউট্রাল করার জন্য, অথবা আপনার বডি থেকে টক্সিনটা বের করে দিয়ে আপনার বডিটাকে ডিটক্সিফাইড করে আমরা নতুনভাবে সেটা যেগুলা উৎপাদন হবে সেই উৎপাদনগুলা যেন এই ধরনের আকৃতিগত অথবা মরফোলজিক্যালি কোনো চেঞ্জ না আসে, সেজন্য সেটা আমরা চেষ্টা করি। আর এভাবে যদি আমরা আমাদের যে নতুন প্রোডাকশন হচ্ছে বা নতুন আমাদের বলতে স্পাম তৈরি হবে, সেই স্পামটা যদি আমরা নিরোগ রাখতে চাই, সেটাকে যদি আমরা হেলদি রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বডিটাকে যদি আমরা পিউরিফাই না করতে পারি, আসলে সেটা আমরা হেলদি স্পামটা পাবো না বা কোয়ালিটি স্পামটা পাবো না। আমাদের নিষেকের জন্য বা বাবা হওয়ার জন্য যে আমরা হেলদি স্পামের কথা বলি বা কোয়ালিটি স্পামের কথা বলি, সেটাকে যদি আমরা এনশিওর করতে হয় তাহলে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো অতএব কারণে আমি বলবো আপনাদের যেই কোশ্চেনটা ছিল আসলে সেই কোশ্চেনের আলোকে আমি কথা বলার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের এটা নিয়ে জানার কোনো আগ্রহ থাকে, আপনারা আমাদেরকে অবশ্যই SMS এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে জানার সুযোগ রয়েছে। আমাদের হেল্প সেন্টার রয়েছে বা হেল্প লাইনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এটার আসলে হেল্প নিতে পারবেন। আর কেউ যদি এই ধরনের প্রবলেম নিয়ে দীর্ঘদিন ভোগেন, তাদের জন্য একটি অশনি সংকেতের কথা আমি বলে দিই। আপনারা এভাবে যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে একটা সময় আপনার স্পামটা নীল হয়ে যাবে, অর্থাৎ আপনি এজোস্পার্মিয়া পেশেন্ট হয়ে যাবেন। এখন যদি আমি হয়তো ব্যাপারটাকে এইভাবে মনে করি, আপনি হয়তো 4 থেকে 5 মাস যদি এখন ট্রিটমেন্টের আপনার সময় ব্যয় হয়, তখন সময় ব্যয় হবে 1 থেকে 1.5 বছর এবং কি অনেকটা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন। তো অতএব কারণে যাদের এই ধরনের প্রবলেম আছে তারা যদি বাবা হতে চান, আমার মনে হয় কালক্ষেপণ না করে খুব দ্রুত সময়ে ডাক্তার শরণাপন্ন হয়ে এটা ট্রিটমেন্ট করাটা দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।